তো সে বুদ্ধি বের করছে, সে কইতেছে যে দিস ইজ জাস্ট লাইক সুইস খাল। জজ কি করছে, সাথে সাথে চোরের খালাস দিয়ে দিচ্ছে। এখন মুক্তারে কয় কয় এটা কি হইলো, চোরের খালাস দিয়ে দিল। তখন জজ সাহেব বলতেছে যে না রে বেটা, সুয়েজ খাল লাভ দিয়ে পার হওয়ার মতো ক্ষমতা একটা মানুষের নাই, অতএব সে চুরি করতে যায় নাই, চোর খালাস। এখন খলিলুর রহমান সাহেব আমাদেরকে চ্যানেল বুঝায়, চ্যানেল। এ তো রাখাইন আর্মি না, যাদের কোনো পতাকা নাই, রাষ্ট্র নাই, যাদের কোনো স্বীকৃতি নাই, তাদেরকে আপনি এগুলি করবেন আর জনগণকে বুঝাবেন, সেটাই থ্রেট দিয়েছিল ওয়াকার। ওয়াকার বলছে যে নো, এই চ্যানেল হবে না, এই চ্যানেল দেওয়া যাবে না। যার ফলশ্রুতিতে রাগ অভিমান। আমরা ওনাকে চিনি, ডক্টর ইউনূস সাহেবকে, একমাত্র ঐক্যের প্রতীক তিনি হলেন বেগম খালেদা জিয়া। তিনি কিছু পরামর্শ প্রধান উপদেষ্টাকে দিতে চেয়েছিলেন ওনার দলের মহাসচিব নেতৃবৃন্দর মাধ্যমে। প্রধান উপদেষ্টা সেটা গ্রহণ করেননি। ওই যে শেখ মুজিবের ভাষণের মতো আমার কথা ইয়ে রাখে নাই, ভুট্টুর কথা রাখলেন। উনি নাহিদের কথা রাখে, উনি আসিফের কথা রাখে, উনি বেগম জিয়ার কথা শুনতে চায় না। এক্সকিউজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার দুজন বিজ্ঞ অতিথি আজকে আমাদের সাথে আছেন। অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য ওনারা উপস্থাপন করেন জাতির জন্য। আর সুযোগ হলো ওনাদের সাথে আজকে বসার। ধন্যবাদ জানাই ডেভিড টুকিউকে, হাসিনা আক্তারকে, যারা আমাদেরকে দেখছেন দেশে এবং প্রবাসে, সকলকে দেশের এই ক্রান্তি লগ্নে অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত মন নিয়ে আজকে আমাদেরকে কথা বলতে হচ্ছে। এটা আসলে আমাদের জন্য জাতি হিসাবে অত্যন্ত লজ্জিত এবং লজ্জাস্কর। আজকে যে প্রশ্নটা এখানে নিয়ে আসছে জাতিকে, ছোটখাটো অনেক ঘটনা আছে, তো বড় ঘটনাটা দিয়ে আমি শুরু করি। সেটা হলো আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা জনাব খলিলুর রহমান। উনি 3 কুত্তার জীবন শেষ করলো বিদেশে থাকে। বউয়ের পাসপোর্ট দিয়ে সে বিদেশ থাকে, 3 কুত্তার জীবন পার করলো বিদেশে। এখন সে প্রশ্ন করে যে নাকি সিনে নাই, বিহাইন্ড দ্য সিন, সাংবাদিক সম্মেলন করে এসে বলে যে কোনোদিনও ওনার সম্বন্ধে একটা কথা বলছে বলে রাজনৈতিক ভাবে। উনি তো অনেক স্পিচ দেন আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান, আমরা ওনার নাম উচ্চারণ করতে দেখি না, এবার সরকারের কোনো উপদেষ্টার নাম উচ্চারণ। উনি এসে বলে দিলেন যে তারেক জিয়া কোথায় থাকে। মিস্টার খলিল, তারেক রহমান ওখানে পাসপোর্ট সারেন্ডার করে রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে থাকে। রাজনৈতিক আশ্রয়ে থাকা আর আপনার মতো এই 3 কুত্তার জীবন 36 বছর বউয়ের পাসপোর্টে থাকার মধ্যে পার্থক্য আছে। এটা আপনাকে বুঝতে হবে। আপনি আগুনটা নিজে জ্বালাইছেন। যার আগের দিন উপদেষ্টা পরিষদে বাহিনীগুলি নিয়ে যখন সভা হয়েছে, তারপরের দিন আপনি এসে সংবাদ সম্মেলন করলেন, আমাদেরকে বুঝাচ্ছেন করিডোর সম্বন্ধে, জ্ঞান দিচ্ছেন, আলাপ আলোচনা করছেন। কলিমুল্লাহ ভাই শুনেন, এক চোর চুরি করতে গেছে। তো চোর চুরি করতে গেছে, গৃহস্থ আবার এটা টের পেয়ে গেছে। আমাদের দেশে দেখবেন, গ্রাম দেশে সারা বাড়ির বর্জ্য যাওয়ার জন্য বাড়ির পিছন দিয়ে একটা ক্যানেল থাকে, খালের মতো গর্তের মতো করে রাখে। কারণ সারা বছর ওখানে যে ময়লাগুলো স্তূপ হয়, যখন বর্ষাকাল হয়, বর্ষার পানিতে এগুলো ধুয়ে মুছে যায়, আবার পরিষ্কার হয়ে যায়। তো ওই চোর তো কি করছে, ওই গর্ত পার হয়ে ফাল দিয়ে চলে গেছে ওই পারে। তো এই ভদ্রলোক বৃদ্ধ মানুষ, উনি আর এই গর্তটা পার হয়ে যেতে পারে নাই। কিন্তু সে চিনছে যে এই চোরটা ওনার গ্রামেরই কালু চোর। তো উনি যায় একটা মামলা করে দিছে। তো মামলা করলে, মামলা কোর্টে ট্রায়াল হচ্ছে। তখন ব্রিটিশ আমল, আমাদের দেশে তো তখন উকিল ছিল না, মুক্তার ছিল। মুক্তার LMA পাস করে মুক্তারি করতো। তো এই মুক্তার হলো ওনার উকিল। জি ভাই, উকিল। তো এখন জজ সাহেব হলো ইংরেজ। এখন এই যে ক্যানেল দিয়ে পার হয়ে চলে গেছে, এই জিনিসটা জজ সাহেব বারবার ওই মুক্তারের কাছে জানতে চায়, বুঝাইতে যে এটা কি। তো ওই জাস্ট লাইক রিভার,
জাস্ট লাইক ক্যানেল, মানে ওই ইংরেজ বুঝতেছে না। তো উনি মুক্তারের বুদ্ধি কিন্তু খুব কঠিন ছিল আপা, বুঝছে? তো সে বুদ্ধি বের করছে, সে কইতেছে যে দিস ইজ জাস্ট লাইক সুয়েজ খাল। জজ কি করছে, সাথে সাথে চোরের খালাস দিয়ে দিচ্ছে। এখন মুক্তারে কয় এটা কি হইলো, চোরের খালাস দিয়ে দিল। তখন জজ সাহেব বলতেছে যে না রে বেটা, সুয়েজ খাল লাভ দিয়ে পার হওয়ার মতো ক্ষমতা একটা মানুষের নাই, অতএব সে চুরি করতে যায় নাই, চোর খালাস। এখন খলিলুর রহমান সাহেব আমাদেরকে চ্যানেল বুঝায়, চ্যানেল এন্ড করিডোরে নাই, উনি খলিলুর রহমান সাহেব আমাদেরকে চ্যানেল বুঝায়। ওই আপনার সেই চ্যানেল, যেই চ্যানেল দিয়ে ইংরেজরা আমাদের দেশে আসে, আমাদের এশিয়াতে ঢুকে, সেই চ্যানেল বুঝায়। তো ওই চ্যানেল দিয়ে তো বিদেশিরাও আসে, বিদেশিদের জাহাজও আছে, আবার এই আপনার 6 নৌবহরও আছে, 7 নৌবহর আছে, 21 ফ্লিটও ওই ওই চ্যানেল দিয়েই আসে আমাদের এই উপমহাদেশে। তাহলে তখন আপনি কি করবেন? উনি আমাদেরকে জ্ঞান দিচ্ছে, আমাদেরকে বুঝাচ্ছে, চ্যানেল সম্বন্ধে বুঝাচ্ছে যে আমরা করিডোর দিব না। কে বলছে করিডোর দিব? মিথ্যা কথা। আমরা চ্যানেল দিব, ওই সুয়েজ খালের মতো চ্যানেল দিবে, যে চ্যানেল দিয়ে মানবিক করিডোরে ওষুধ আর খাদ্য যাবে। কার জন্য যাবে? ওই যে ভিতরে যারা যুদ্ধ করছেন বার্মার বিরুদ্ধে, মায়ানমারের বিরুদ্ধে, তাদেরকে খাওয়ানোর জন্য, বাঁচানোর জন্য, ট্রিটমেন্টের জন্য ওষুধ যাবে আর খাদ্য যাবে। তারা এগুলি খাইয়া হৃষ্টপুষ্ট হইব। মানে ওই যে আমাদের জ্ঞান দেশে কথা আছে যে কার গোলার দান গাইয়া তুমি লোদা লোদা হইলা, এখন তার বিরুদ্ধে অস্ত্র ধরো। তাই ওনাদেরকে খাওয়াইয়া লোদা লোদা করবো, আর ওনারা ওই বার্মার সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ করব। তো বার্মার সামরিক জান্তা ওই চ্যানেল লয়ে কি চুমা খাইবো? চুমা খাইবো? তারা কি বিরোধিতা করবে না? তারা তো একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র এবং জাতিসংঘের এনরোড কান্ট্রি। এ তো রাখাইন আর্মি না, যাদের কোনো পতাকা নাই, রাষ্ট্র নাই, যাদের কোনো স্বীকৃতি নাই, তাদেরকে আপনি এগুলি করবেন আর জনগণকে বুঝাবেন। সেটাই থ্রেট দিয়েছিল ওয়াকার। ওয়াকার বলছে যে নো, এই চ্যানেল হবে না, এই চ্যানেল দেওয়া যাবে না। যার ফলশ্রুতিতে রাগ অভিমান। আমরা ওনাকে চিনি, ডক্টর ইউনূস সাহেবকে। আপা শুনেন, 2008 সালে উনি একটা চিঠি বানাইছিল। তখন তো এই যে বট বাহিনী ছিল না আর এই ফেসবুক ছিল না, তো এটা চিঠি বানাইছিল। বানাইয়া জনগণের কাছে জানতে চাইছে আমি রাজনীতি করতে চাই, আপনারা আমাকে সম্মতি জানান, হ্যাঁ বা না লেখেন। তখন উনি এটা অনেকদিন ক্যাম্পিং ট্যাম্পিং করে দেখে যে জনগণ এটা নিয়ে কোনো কথা কয় না। তখন এগুলি সব ফেলাই দিয়ে উনি ফ্রান্সে চলে গেছিলেন। আমরা ওনাকে চিনি, উনি অভিমান করে, অভিমান করে এই সমস্ত বলে। আমরা তো কিছু বলি নাই। আজকে দেখেন শেষ কথাটা, চাপ প্রয়োগ করতেছে সেনাবাহিনীর সাথে সাথে বিএনপিও তো চাপ প্রয়োগ করতেছে নির্বাচন করে। হ্যাঁ এই কথাটার মধ্যে রেজানাও বলেছে যে, রেজানা তো বলেছেন যে সেই কথার মধ্যে ওনারা আছেন ডিসেম্বর টু জুন। ডিসেম্বর এবং জুন, হ্যাঁ রেজওয়ানা বলছে। রেজওয়ানার কথাটাই তো কপি পেস্ট করে এই ছেলে বলে গেল। ওই বলছে যে নির্বাচন, রেজওয়ানাই কিছুক্ষণ আগে বলছে নির্বাচন, বিচার, সংস্কার। হ্যাঁ এটা রেজওয়ানাই বলছে। এখন শুনুন আপনারা, আমি বলি, গত 4 দিন ধরে বিএনপি চেষ্টা করছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য। তারা টেলিফোনে সংযোগে চেষ্টা করছে, মনির হায়দারের সাথে কথা বলছে এবং লিখিত চিঠির মাধ্যমে চেষ্টা করছে। কারণ এখন যে পরিস্থিতিটা বাংলাদেশে উদ্ভব হয়েছে, এই পরিস্থিতিতে এই সমস্যাটাকে সমাধান করতে হলে একটা গ্রহণযোগ্য লোকের প্রয়োজন আমাদের কাছে। বিএনপি বুঝতে পারছিল যে 3 বারের প্রধানমন্ত্রী এবং 80-র উপর বৃদ্ধ এবং সর্বজন শ্রদ্ধেয় একজন লোকই আছেন, তিনি হলো বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি। উনি যদি কথা বলেন তাহলে হয়তোবা সেনাপ্রধানের সাথে এই ইউনূস সাহেবের সাথে যে দূরত্ব, ইউনূস সাহেবের সাথে রাজনৈতিক দলগুলির দূরত্ব, এগুলিকে উনি মিনিমাইজ করে, কাভারাইজ করে এই সরকারটাকে রান করে দিতে পারবে। আমি মনে করি, আপনি মনে করেন, দেশবাসী মনে করেছে, একমাত্র ঐক্যের প্রতীক তিনি হলেন বেগম খালেদা জিয়া। তিনি কিছু পরামর্শ প্রধান উপদেষ্টাকে দিতে চেয়েছিলেন ওনার দলের মহাসচিব নেতৃবৃন্দর মাধ্যমে। প্রধান উপদেষ্টা সেটা গ্রহণ করেননি। ওই যে শেখ মুজিবের ভাষণের মতো আমার কথা ইয়ে রাখে নাই, ভুট্টুর কথা রাখেন, উনি নাহিদের কথা রাখে, উনি আসিফের কথা রাখে, উনি বেগম জিয়ার কথা শুনতে চায় না।